জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই মহাসচিব পদে তার নাম ঘোষণা করা হয়। জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। তাই এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থান জাতিসংঘের মহাসচিব, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি জনাব ডক্টর খলিলুর রহমান কি জিনিস পুরো বিএনপি তারেক জিয়া টের পাচ্ছে, পুরো বাংলাদেশ ভারত টের পাচ্ছে। আসলে একটা কঠিন মাল খেলছে খলিল, কিন্তু রশি কিন্তু ইউনূসের হাতে। রাজনীতির চালছে ইউনূস খলিল, বিএনপি এখানে পুতুল। অবিশ্বাস্য খেলা চলছে। বন্ধুরা, আজকে থেকে ভারতে ব্যাপক আন্দোলন শুরু হয়ে গেছে। এমনকি পুরো দেশ থেকে শত শত হাজার হাজার পুলিশ এবং সেনাবাহিনীকে দিল্লিতে মোতায়েন করা হয়েছে এই পার্টির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। ইতিমধ্যে কিন্তু ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ কিন্তু দিল্লিতে পৌঁছেছে এবং তিনি মূলত এই আন্দোলনের ডাক দিয়েছে। আর তার ডাকে সাড়া দিয়েছে কোটি কোটি ভারতীয় যুবকরা। পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতের অসহায় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করার ব্যর্থ চেষ্টা করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে জুতা পেটা করেছে বাংলাদেশের বিজেপি। দর্শক, এর জন্যই হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক প্লেয়ার বলা হয়। প্রিয় দর্শক, আমরা অনেকদিন ধরেই বলে আসছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন বাংলাদেশের রাষ্ট্রপতি করা হয়, এবং তাকে যদি রাষ্ট্রপতি করা হয় তবে ভারত বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতেও সাহস পাবে না। প্রিয় দর্শক, আমরা যখন তাকে রাষ্ট্রপতি বানান নিয়ে ব্যস্ত ছিলাম, ঠিক সেই মুহূর্তে খবর এলো ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে জাতিসংঘের মহাসচিব হতে চলেছেন। প্রিয় দর্শক, এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে আপনি কি হিসাবে দেখতে চান, বাংলাদেশের রাষ্ট্রপতি নাকি জাতিসংঘের মহাসচিব? সেটি অবশ্যই জানাবেন, এবং তিনি ঠিক কিভাবে জাতিসংঘের মহাসচিব হতে চলেছেন সেটিও আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই জানতে পারবেন। এরই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন, এবং ইতিমধ্যেই কিন্তু জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, সেহেতু দুটো পদই যখন বাংলাদেশের আয়ত্তে থাকবে বা আয়ত্তে এসে যাবে, তখন ভারতের কি অবস্থা হবে সেটিও আজকের ভিডিওটি দেখলেই জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিওর শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক নতুন রুদ্ধশ্বাস এবং অবিশ্বাস্য রাজনৈতিক ফিসফাস। ডক্টর খলিলুর রহমান কি এবার তার সর্বোচ্চ ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করে বাংলাদেশের নোবেলজয়ী এবং সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি জাতিসংঘের পরবর্তী মহাসচিব বানানোর এক গোপন এবং মেগা মিশনে নামতে যাচ্ছেন? ডক্টর ইউনূসের চেহারায় ইদানিং যে তৃপ্তি এবং রহস্যময় হাসির ঝলক দেখা যাচ্ছে, তার পেছনে আসল কারণ কি এটাই? এর প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের দিকে খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী 31 ডিসেম্বর। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় এই কূটনৈতিক সংস্থার শীর্ষ পদে কে বসবেন তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বড় চমক এবং সমীকরণের জায়গাটি হলো, এই ঐতিহাসিক মহাসচিব নির্বাচনটি অনুষ্ঠিত হবে খোদ ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বে। সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন থেকেই পরবর্তী মহাসচিব নির্ধারণ নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হলেও ৮১তম অধিবেশনে খলিলুর রহমানের হাতুড়ির আঘাতেই চূড়ান্ত হবে জাতিসংঘের আগামী দিনের ভাগ্য। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যখন বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা এবং বাঘা বাঘা কূটনীতিকদের নাম ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই অত্যন্ত সুকৌশলে এবং অনানুষ্ঠানিকভাবে সেই তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাসিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সাধারণ নাম নন। তার আকাশচুম্বী বৈশ্বিক গ্রহণযোগ্যতা, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি এবং দারিদ্র বিমোচন এবং বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে তার দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা তাকে এই পদের জন্য এক অপ্রতিদ্বন্দ্বী ও আলোচিত নামে পরিণত করেছে। পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক এলিট মহলে তার যে অবাধ বিচরণ, তাতে তাকে বৈশ্বিক নেতৃত্বের উপযোগী ব্যক্তিত্ব হিসাবে মেনে নেওয়ার আলোচনা মোটেও অমূলক নয়। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতি কি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে এই চরম ক্ষমতার চেয়ারে বসতে দিবে? জাতিসংঘের মহাসচিব হওয়ার পরটি কোনো মসৃণ রাস্তা নয়, এটি পদে পদে ভেটো এবং পরাশক্তির স্বার্থের বেড়াজালে ঘেরা এক গোলকধাঁধা। ডক্টর ইউনূস যদি সত্যিই জাতিসংঘের মহাসচিব হন, তবে কি তিনি
স্বাধীনভাবে বিশ্বের মজলুম মানুষের পক্ষে দাঁড়াতে পারবেন, নাকি ফিদেল কাস্ট্রোর কথা অনুযায়ী আমেরিকার সাজানো নাটকের একজন বাধ্য অভিনেতা হয়েই তাকে কাজ করতে হবে? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি জনাব ডক্টর খলিলুর রহমান কি জিনিস পুরো বিএনপি তারেক জিয়া টের পাচ্ছে, পুরো বাংলাদেশ ভারত টের পাচ্ছে। আসলে একটা কঠিন মাল। এমনকি আপনি অবাক হবেন যে ইউনুস খলিল, এখানে খেলছে খলিল, কিন্তু রশি কিন্তু ইউনুসের হাতে। এজন্য বলছি ডক্টর ইউনুস খলিল এরা জামাত শিবিরকেও, বিএনপি জামাত এনসিপি বিরোধী দলকেও খুশি রাখছে, তারপর অঘটন ঘটাচ্ছে। রাজনীতির চালছে ইউনুস খলিল, বিএনপি এখানে পুতুল, জামাতও মেনে নিচ্ছে। অবিশ্বাস্য খেলা চলছে। আচ্ছা দেখেন তো, এই সালাউদ্দিন আহমেদ, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বা কেউ ডিফেক্টিভ প্রাইম মিনিস্টার বলেন, যে সালাউদ্দিন আহমেদ এই খলিল রহমানকে কত নোংরা ভাষা গালাগালি করেছিলেন, যে একটা বিদেশি নাগরিক, তাকে আপনি বানিয়েছেন ইউনুস, আপনি তাকে বানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। একটা বিদেশি নাগরিক সে বাংলাদেশের নিরাপত্তার জন্য কিসের রিপোর্ট করবে? কোনো কাণ্ডজ্ঞান আছে? নানান কথাবার্তা বলেছেন। সেই সালাউদ্দিন আহমেদকে এখন এয়ারপোর্টে যেতে হয় বা বিভিন্ন জায়গায় প্রোটোকল দিতে যেতে হয় খলিল রহমানকে, এবং সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে থাকেন। মানে সালাউদ্দিন আহমেদ এখন খলিল রহমানের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারলে তিনি গর্বিত। খলিল ভাই কি একটা অবস্থা! তা বুঝছেন যে আসলে খলিল কি জিনিস। খলিল রহমানের বিরুদ্ধে জামাতেরও কোনো অবস্থান নেই, যেমন মানবিক করিডোর, আরো নানান বিষয়ে, যেসব বিষয়ে তখনকার সময় বিএনপির আপত্তি ছিল, খলিলের নানান কার্যক্রম ইনিশিয়েটিভ নিয়ে বিএনপির আপত্তি ছিল, সেসব জায়গায় জামাতের কোনো আপত্তি ছিল না, বরং জামাত সেটাকে সমর্থন করত। এখনো খলিল রহমানের যে ফরেন পলিসি, ব্যক্তি খলিলকে আপনি যাই বলেন না কেন, জামাত যাই বলেন না কেন, খলিল রহমানের ফরেন পলিসি তো জামাত খুশি। যেমন খলিল ভারতকে টাইট দিচ্ছেন, বিএনপি তো ভারতের কোলে উঠে গেছিল, তারেক রহমান তো ভারতের সাথে আপোষ করেছিল, কিন্তু খলিল ভারতকে টাইট দিচ্ছে। কিছু কাজ করেছে, যেমন বিসিবিটা এটা ভারতের হাতে তুলে দিয়েছে, এটা একটা দিক। হ্যাঁ, এটা আমাদের ক্রিকেট বোর্ড একটা আবেগের জায়গা, এটা ধ্বংস করছে, বাট ওভারঅল বিসিবি এটা একটা ইনস্ট্রুমেন্ট, যে বিসিবিটা দিচ্ছে কিন্তু তোমাদেরকে আরো বেশি জিনিস দিতে হবে, বা ভারতকে এর মাধ্যমে ভারতের কাছ থেকে আরো বেশি কিছু আনার চেষ্টা, এরকম খেলা খেলছে। তো ওভারঅল বিসিবি দিয়ে দিলেও ভারতকে টাইট দিচ্ছেন এবং ভারতকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন খলিল রহমান। যে তিস্তা প্রজেক্ট চীনকে দিচ্ছেন, পাকিস্তানের কাছ থেকে সামরিক বিমান কিনেছেন, তুরস্কের সাথে যে কৌশলগত সম্পর্কের মানে বিগিনিং ইনসেপশনটা আপনারা দেখছেন, এবং সামরিক এবং স্ট্র্যাটেজিক সম্পর্কের যে একটা গোলাপত্তন আমরা দেখলাম, এগুলো সব খলিলের ফরেন পলিসি। এতে ভারতের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন পুশিন করে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করছে। তো এতেও কিন্তু জামাত শিবির খুশি। এই যে বাংলাদেশের কোন সরকার ভারতকে এতটা নাকানি চুবানি খাওয়াতে পারেনি, যেটা খলিল এবং ডক্টর ইউনুস খাওয়াইছে। বিএনপি সরকার এখন অনেকটা সেম নাকানি চুবানি খাওয়াচ্ছে, ভারতকে শায়েস্তা করছে, সোজা করছে। তোমরা ৭১ বাংলাদেশ স্বাধীন করে দিয়েছো, এই জন্য বাংলাদেশ নিয়ে যেরকম ইচ্ছে সেরকম খেলবা না, পারবা না, আমি খলিল আছি। তা খলিল ইউনুস এখনো, এবং খলিল ইউনুসের এই কার্যক্রমকে জামাত আসলে সমর্থন করে। এই যে তুরস্ককে বাংলাদেশে এখন প্রাসঙ্গিক করা, যে তুরস্ককে বিএনপি সাপ্লাই গালাগালি করতে কিছুদিন আগেও, এখন বিএনপি সবাই তুরস্ককে আব্বা বলছে। তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী, সাবেক গোয়েন্দা প্রধান, এরা নাকি তারেক রহমানকে হত্যা করতে চায়, এই গুজব ছড়িয়েছিল বিএনপি সাপ্লিরা, এখন তাকে আব্বা বলতে হচ্ছে। এটা খলিলের মেকানিজম। খলিল পুরো বিএনপিকেই তো ঘুরিয়ে দিয়েছেন, বাংলাদেশের চিত্র পাল্টে দিচ্ছেন, এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। এর মাধ্যমে ভারতের সাথে খেলবেন ডেফিনেটলি। এতে অনেক আলাপ আলোচনা আছে, উপকার বা লাভ ক্ষতি, এটা বিক্রি করে দিলে লাভ হতো কিনা, এটা নিয়ে আলোচনা করেছি। বাট ওভারঅল ভারতের সাথে খেলতে এটা কাজে লাগানোর চেষ্টা করবেন। একদম যে ভারতের সাথে শত্রুতা করবেন না, ভারতকে অনেক কিছু দিবেন, যেমন বিসিবি দিয়ে দিয়েছেন, ক্রিকেট বোর্ডটা ভারতপন্থীদের হাতে দিয়ে দিয়েছেন, এরকম আরো অনেক কিছু দিবেন, কিন্তু যা চাইবে একদম সেরকম তা না। তা ভারতের লাগাম টেনে ধরবেন কিছুটা হলো। দর্শক, এই সালাউদ্দিন আহমেদকে দেখছি এখন খলিল রহমানের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারলে তিনি গর্ববোধ করেন, অথচ সেই সালাউদ্দিন তাকে গালি দিয়েছেন। মজা না? প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা আঙ্কারা। এই যে ঢাকা আঙ্কারা সম্পর্কে যে নতুন ডাইমেনশন, যেটা খলিল রহমানের নেতৃত্বে খলিল রহমান প্ল্যানিং হয়েছে, এটা বিএনপির ওইভাবে দৃষ্টিভঙ্গি ছিল না। বিএনপিকে ঘুরিয়ে দিচ্ছে, ভারতকে দৌড়ের উপর রাখছে, এমনকি এখানে জামাত খুশি। এই যে প্রতিরক্ষা শব্দটা ব্যবহার করছে, আঙ্কারার সাথে জাস্ট কালচারাল সম্পর্ক না, এখানে প্রতিরক্ষা সম্পর্ক হবে, কৌশলগত সম্পর্ক হবে, এভিয়েশনে একসঙ্গে কাজ করবে। এভিয়েশনে পাকিস্তানকে তো অলরেডি নিয়েছে, চীনকে নিবে, এবং এখন আঙ্কারাকে নিবে। কাদো ভারত, কাদো মোদি, কাদো আওয়ামী লীগ, মোদি পুরো ভারতকে টাইটের উপর রাখছে। তো খলিল আসলে একটা মাল, শত বিতর্কের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অসাধারণ। আমি আবারও আপনাকে স্যালুট জানাতে চাই, সত্যিই ব্যাপারটি অসাধারণ। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারাও প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে স্যালুট জানাতে বাধ্য হবেন, কারণ এবার এমন এক কাজ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নাকচ করে দিয়েছেন যা আসলে আমাদের কল্পনারও বাইরে। কি হয়েছে এবার দেখুন। আপনারা নিশ্চয়ই জানেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম একসময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সে খবর নিশ্চয়ই আপনারা জানেন। এরপর গত আওয়ামী লীগ সরকার
জিয়ার নাম পরিবর্তন করে নাম রেখেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো তখনই অনেকেই ধারণা করেছিল যদি কখনো ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতায় আসে তবে আমরা আবারও পূর্বের ন্যায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে দেখব। তো এই যখন জনগণের ভাবনা, তখন দীর্ঘ প্রায় 17 বছর পর বিএনপি আবারও ক্ষমতায় এসেছে। এখন ক্ষমতায় আসার পর বিএনপি কি আগের নামে ফেরত যাচ্ছে? এই নাম বদলাতে কিন্তু 20,000 কোটি টাকা লাগবে। এই প্রস্তাবে কি প্রধানমন্ত্রী তারেক রহমান রাজি হবে? এই প্রস্তাবটি উঠে এসেছে মন্ত্রিসভায় এবং সেখান থেকে যে তথ্য উঠে এসেছে তা আসলেই অবাক করে দিয়েছে। কি আপডেটটা এসেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আপডেট হচ্ছে মন্ত্রিসভায় প্রস্তাব উঠেছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আবারও আগের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা যায় কিনা। আলোচনায় বলা হয় আওয়ামী লীগ সরকারের সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করতে বিপুল অর্থ ব্যয় হয়েছিল। এখন আবার নাম পরিবর্তন করতে গেলে নতুন করে প্রায় 20,000 কোটি টাকারও বেশি খরচ হতে পারে। প্রস্তাবটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গেলে তিনি তা নাকচ করে দেন। তিনি বলেন, নামে কি আসে যায়, শুধু একটি নাম পরিবর্তনের জন্য এত বিপুল অর্থ ব্যয় করা যৌক্তিক নয়। ওয়াও, সেলুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, সেলুট। দাঁড়ান, আরেকটু লেখা বাকি আছে। তিনি আরো বলেন, এই টাকাটা জনগণের টাকা, জনগণের অর্থ শুধু একটি নামের পেছনে খরচ না করে দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং প্রয়োজনীয় কাজে ব্যয় করাই আমাদের দায়িত্ব। যে প্রধানমন্ত্রী 20,000 কোটি টাকার ইগোর চেয়ে জনগণের ঘামকে বেশি মূল্য দেন তাকে মোকাবেলা করা সহজ হবে না। আসলেই তো, আসলেই আপনি চিন্তা করে দেখেছেন কতটা বড় কথা বলেছেন তারেক রহমান সাহেব? এই টাকা জনগণের টাকা, এই টাকা জনগণের কল্যাণেই ব্যয় করা উচিত। একটি নাম পরিবর্তন করার জন্য 20,000 কোটি টাকা ব্যয় করা মোটেও বুদ্ধিমানের কাজ নয় বা মোটেও উচিত নয়। আসলেই তো সেলুট জানানোর মতো কাজ করেছেন। এমন একটা চমৎকার বিষয়, এমন একটা চমৎকার কাজ প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন, সত্যি গর্বে বুকটা ভরে যাচ্ছে। বন্ধুরা, আজকে থেকে ভারতে ব্যাপক আন্দোলন শুরু হয়ে গেছে। মূলত দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ শুরু হয়েছে। ককরোচ জনতা পার্টি হলো ভারতের ইয়ংদের একটি পার্টি। ককরোচ জনতা পার্টি খুবই নতুন একটি পার্টি হলেও তারা বর্তমানে পুরো দিল্লি জুড়ে সাড়া ফেলেছে। মূলত নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা খাতের দুর্নীতির প্রতিবাদে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে এই আন্দোলন শুরু হয়েছে। বর্তমানে কিন্তু পুরো ভারত জুড়ে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ এবং প্রতি বছরই প্রশ্নপত্র ফাঁস হয়, কিন্তু সরকার এর বিরুদ্ধে তেমন কোনো শক্ত অবস্থান নেয় না। আর এই কারণে এবার ককরোচ জনতা পার্টি রাস্তায় নেমেছে এবং তারা বিক্ষোভের ডাক দিয়েছে। আর এই বিক্ষোভকে নরেন্দ্র মোদী প্রশাসন এতটাই ভয় পেয়েছে যে তারা এ পর্যন্ত ককরোচ জনতা পার্টিকে তেমনভাবে শক্ত কোনো অনুমতি দেয়নি। এমনকি পুরো দেশ থেকে শত শত হাজার হাজার পুলিশ এবং সেনাবাহিনীকে দিল্লিতে মোতায়েন করা হয়েছে এই পার্টির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। ইতিমধ্যে কিন্তু ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ কিন্তু দিল্লিতে পৌঁছেছে এবং তিনি মূলত এই আন্দোলনের ডাক দিয়েছে। আর তার ডাকে সাড়া দিয়েছে কোটি কোটি ভারতীয় যুবকরা। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নয়াদিল্লির মানমন্দির যন্তর মন্তরে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি, সিজিপি বা তেলাপোকা বাহিনী। শনিবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে দিল্লি পৌঁছানোর পরে পুলিশে কর্মসূচি আয়োজনের অনুমতি দিয়েছে, কারণ অনুমতি দেওয়া ছাড়া তাদের আর হাতে কোনো উপায় ছিল না। বর্তমানে রাতারাতি ককরোচ জনতা পার্টি এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, এমনকি তারা বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিকেও ছাড়িয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা পার্টি কিন্তু বর্তমানে আন্দোলন শুরু করেছে। আর এটি কিন্তু ভারতের ইতিহাসে প্রথম কোনো জেনজি আন্দোলন। আমরা নেপালের ক্ষেত্রে দেখেছি তারা আন্দোলনে সফল হয়েছে, বাংলাদেশ আন্দোলনে সফল হয়েছে, শ্রীলঙ্কাও জেনজি আন্দোলনে সফল হয়েছে। এখন পালা ভারতের। আর এই ককরোচ জনতা পার্টিকে সব থেকে বেশি ভয় পাচ্ছে ভারতের মোদী প্রশাসন। তারা ভাবছে হয়তো এই ককরোচ জনতা পার্টি ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে সরিয়ে ফেলবে। আর এই কারণে যখন ককরোচ জনতা পার্টি দিল্লিতে একটি আন্দোলনের ডাক দিয়েছে বা একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে, তখনই কিন্তু নরেন্দ্র মোদী প্রশাসন সারা ভারত জুড়ে হাজার হাজার পুলিশ বাহিনী, সেনাবাহিনীকে দিল্লিতে মোতায়েন করেছে, যেন কোনোভাবে এই ককরোচ জনতা পার্টি আন্দোলন করতে না পারে। এমনকি এই ককরোচ জনতা পার্টির আন্দোলন শুরু করার জন্য অভিজিৎ দীপক যুক্তরাষ্ট্র থেকে দিল্লি এসে পৌঁছেছে এবং তিনি যখন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেন তখন তাকে ঘিরে ধরে ভারতের আমজনতা। তাকে দেখতে ভিড় করেন লক্ষ লক্ষ তরুণ ভারতীয়রা এবং তিনি ভারতে নেমেই দিল্লি পুলিশের অনুমতি নিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির মানমন্দির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু করেছেন এবং এই বিক্ষোভকে নরেন্দ্র মোদী প্রশাসন খুবই ভয় পেয়েছে। এইখানে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরিস্থিতি শান্ত রাখতে দিল্লি পুলিশ নয়াদিল্লিতে প্রায় 2000 পুলিশ মোতায়েন করেছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রনাথের বাসভবনের বাইরে ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
যদিও ভারত দাবি করছে যে মাত্র 2000 পুলিশ তারা এই অঞ্চলে মোতায়েন করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সিভিল ড্রেসে ভারত প্রায় কয়েক লক্ষ ভারতীয় পুলিশ, সেনাবাহিনী এবং আর্মিকে এই অঞ্চলে মোতায়েন করেছে। এমনকি এই বিক্ষোভ ঠেকাতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থার নির্দেশনা চেয়ে জনস্বার্থে মামলাও হয়েছে। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করতে শুক্রবার অস্বীকৃতি জানায় দিল্লির হাইকোর্ট। ইতিমধ্যে কিন্তু এই তেলাপোকা বাহিনীর আন্দোলন ব্যাপকভাবে শক্তিশালী হয়েছে। এতদিন এই ককরোচ জনতা পার্টির অনলাইন ভিত্তিক প্রচারণা ছিল, বাস্তবে বা মাঠে তাদের কোনো পদক্ষেপ ছিল না। এটি ভারতের জেনজিদের প্রথম আন্দোলন, যেটা শুরু হয়েছে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। এটা আস্তে আস্তে আরও বড় হতে পারে, কারণ নরেন্দ্র মোদী প্রশাসন যে হারে পুরো ভারত জুড়ে দুর্নীতি চালাচ্ছে, যে হারে পুরো ভারতকে লুটেপুটে খাচ্ছে, সেখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও যে কোনো সময় বড় আন্দোলনের ডাক দিতে পারে এই সিজিপি বা ককরোচ জনতা পার্টি। বন্ধুরা, এই আন্দোলনকে কেন নরেন্দ্র মোদী প্রশাসন এত বেশি ভয় পাচ্ছে, চলুন সে সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, এই জেনজি আন্দোলন বর্তমানে কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা প্রথম শ্রীলঙ্কাতে এই জেনজি আন্দোলন দেখতে পাই, যেখানে মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো শ্রীলঙ্কার রাষ্ট্র কাঠামোকে ভেঙে দেয় সেখানকার জেনজিরা। বর্তমানে শ্রীলঙ্কা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। শ্রীলঙ্কার পরে বাংলাদেশে শুরু হয় জেনজি আন্দোলন, যেখানে মাত্র 1 মাসের মধ্যেই শেখ হাসিনার পতন ঘটিয়ে দিয়েছিল বাংলাদেশের ছাত্রছাত্রীরা। শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে ভারতে পালিয়ে যায়। বাংলাদেশের পরে নেপালে শুরু হয় জেনজি আন্দোলন, যেখানে মাত্র কয়েকদিনের মধ্যেই নেপাল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় নেপালের প্রধানমন্ত্রী। এরপর ইন্দোনেশিয়ায় শুরু হয় জেনজি আন্দোলন, যেখানে কয়েকদিনের মধ্যে জেনজিরা ক্ষমতা নিয়ে নেয়। একমাত্র ভারতেই এই ধরনের কোনো মুভমেন্ট দেখা যায়নি, বা ভারতে কোনো জেনজি আন্দোলন দেখা যায়নি। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।